আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু, স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত প্রথম ৬ কমিশনের প্রধানদের সম্মতিতে নির্বাচন ও সংস্কার নিয়ে চূড়ান্ত সুপারিশ প্রকাশ করা হবে আগামী শনিবার। এরপর নির্বাচন ও সংস্কার নিয়ে রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের অংশীজনের সাথে আলোচনার পর ফেব্রুয়ারির মাঝামাঝিতে বৈঠকে বসবে জাতীয় ঐক্যমত কমিশন। মঙ্গলবার ৬ কমিশন প্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত প্রথম ৬টি কমিশনের প্রধানদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে কিছু ডিসিশন হয়েছে, এটা আপনাদের জানাচ্ছি। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ৮ ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কী আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদে কী আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কী আছে, সেটা ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। বৈঠকের বিস্তারিত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আরও জানান, ৮ ফেব্রুয়ারি থেকেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার এবং নির্বাচনে করণীয় নির্ধারণে অংশীজনের সাথে আলোচনা করে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেই ডেটটা ঠিক করা হবে। এই আলোচনা ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন, এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কী সেটা ঠিক করা হবে। এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা জানান, বৈঠকে সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখন নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে রাজনৈতিক সমঝোতা, জাতীয় নির্বাচন কিংবা গণভোটের মাধ্যমে। সংবিধান নিয়ে বিভিন্ন পদ্ধতিতে ঐক্যমত করা সম্ভব। একটা হচ্ছে যদি আপনার রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করে, যদি পোষণ করে সংবিধানের সংক্রান্ত কোনো সংশোধনী ক্ষেত্রে, তাহলে ওনারা মিলে সবাই মিলে এগ্রি করে কোনো একটা ব্যাপার আইনে পরিণত করার প্রস্তাব দিতে পারেন। সেটা আপনার পরে যখন সংবিধান সংশোধন করা হবে পোস্ট ভ্যালিডিটি দেওয়া যেতে পারে। আবার যদি সামনে নির্বাচন, যদি গণপরিষদ এবং সংসদ নির্বাচন যদি একই সাথে হয়, তাহলে গণপরিষদের মাধ্যমে হতে পারে, সাংবিধানিক কোনো সভার মাধ্যমে হতে পারে। এইগুলি হচ্ছে জাস্ট আমার কথা বললাম যে বিভিন্ন পদ্ধতিতে করা যেতে পারে, কিন্তু কী পদ্ধতিতে করা হবে সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে আজ জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রতিবেদনে ১০০-র বেশি সুপারিশ থাকবে বলেও জানান মুহিত চৌধুরী। প্রতিবেদন জমা দেবার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সংবাদ সম্মেলন করে তা জানানোর পাশাপাশি ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে জানান তিনি। ৩ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। ৩ মাসের মধ্যে প্রতিবেদন দেবার কথা থাকলেও ৩ দফা সময় বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের ব্যক্তিগত লকার ফ্রিজ রাখতে ব্যাংকটির কাছে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদক কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেলে কেবল বাংলাদেশ ব্যাংক নয়, অন্যান্য ব্যাংকের লকারও দুদক খুলবে। এছাড়া এদিন দুর্নীতির আরেক মামলায় পাসপোর্ট অফিসের পরিচালক আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সংস্থাটি। ২৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধেও। এছাড়া আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত সিআরআইয়ের বিরুদ্ধে আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গিয়ে প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর-এর তথ্য পেয়েছে দুদক। বাংলাদেশ ব্যাংকের রক্ষিত লকারে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেই অভিযানে প্রচুর বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালংকার পাওয়া যায়। এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন।
বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি 35,21,00,000 টাকার এফডিআর রয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠান সিআরআই-এর বিভিন্ন রেকর্ড ও নথিপত্র সংগ্রহের অভিযানে গিয়ে প্রতিষ্ঠানটির দপ্তরই খুঁজে পায়নি দুদক। সিআরআই তাদের বিভিন্ন কার্যক্রমে সরকারি রাষ্ট্র অর্থ ব্যয় করা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের একটি দল মঙ্গলবার প্রথমে ধানমন্ডি 32 ও পরে ধানমন্ডি 6-এতে অভিযানে যায়। উভয় স্থানে গিয়েও অফিস খুঁজে পাননি বলে জানান দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ। পরে বলেন, অন্যভাবে প্রতিষ্ঠানটির নথি সংগ্রহ করা যায় কিনা সেই চেষ্টা করবে দুদক। তবে 3 থেকে 4টি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পেরেছে দুদক এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। আমাদের কাছে অভিযোগ আসছে, এখন অভিযোগের প্রেক্ষিতে আমরা গিয়ে রেকর্ডপত্র যাচাই করব, তারপরে আমরা বিষয়টা উদ্ধার করতে পারবো যে আসলে কী আছে। তো রেকর্ড অফিসের যেহেতু লোকেশন পাইনি, রেকর্ডপত্রগুলো সংগ্রহ করতে পারিনি। তবে আমরা এমনিতেই ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে যতটুকু জেনেছি, ওনাদের 3-4টা ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধে আমরা জেনেছি। সেই অ্যাকাউন্টগুলোতে আমরা যেই তথ্যগুলো দরকার সে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 11 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। এর আগে গত 31 অক্টোবর তারেক রহমান ও আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার রায় বাতিল করে তাদের খালাস দেয় হাইকোর্ট। অন্য দুজন হলেন 21 টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারওয়ার। 2017 সালে এই মামলায় অভিযোগ গঠন করে আদালত। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য 21 টিভি সরাসরি সম্প্রচার করলে পরদিন তারেক রহমান ও আব্দুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তেজগাঁও থানার এসআই বোরহানুদ্দিন 2015 সালের 8 জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই মামলা দায়ের করেন। মামলা যে প্রক্রিয়া দায়ের করার কথা ছিল সেই প্রক্রিয়ার দায়ের হয়নি। মামলা রাষ্ট্রদ্রোহের মামলা করতে গেলে গভর্নমেন্টের অনুমোদন নিতে হয়, সেটাও নেওয়া হয়নি। অর্থাৎ তড়িঘড়ি করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আর 21 টিভিটা দখল নেওয়ার জন্য হয়তোবা এই মামলাটা দায়ের করা হয়েছিল। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন। শিবলি রুবায়তুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা আছে। বিদেশে অর্থ পাচার ও আর্থিক নানা অনিয়মের বিষয়ে অনেক অভিযোগ আছে বলে জানানো হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 10 আগস্ট বিএসইসির পদ থেকে পদত্যাগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়েও তিনি এর পর থেকে ক্লাস নেননি। 645 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মামলায় 24 জনকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে 9 জন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা। অভিযুক্তদের মধ্যে আছেন নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর মিশুক ও ডাক বিভাগের একজন সাবেক মহাপরিচালক। রাজধানীর মতিঝিল থানায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। গত 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়। অভিযোগ ওঠে নগদের পরিচালন ব্যবস্থায় অনিয়ম আছে। নিরীক্ষায় নগদের বেশ কিছু আর্থিক অনিয়মের বিষয় বেরিয়ে আসে, যেমন ব্যাংকে নগদ অর্থ জমা না দিয়ে 600 কোটি টাকার ই মানি তৈরি করা। এছাড়া 41টি পরিবেশক হিসেব থেকে অননুমোদিতভাবে সরকারি ভাতার 1711 কোটি টাকা তুলে নেওয়ার ঘটনাও চিহ্নিত করা হয়েছে। আন্দোলনের মুখে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে পোষ্য কোটা বহালের দাবিতে আজ থেকে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার গভীর রাতে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর থেকে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষার্থীরা। পরে বিকেলে শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে আলোচনায় বসে প্রশাসন।
অন্যদিকে পূর্বের ন্যায় পোষ্য কোটা বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা আজ থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেয়ায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আমি বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপগুলোকে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থানোত্তর আমাদের গোটা জাতির প্রত্যাশা পূরণে অনুসরণ করবে এবং আমরা আমাদের এই যাত্রা অব্যাহত রাখব। ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় ভর্তি বাতিল করেছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। দুপুর 12টায় মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টঙ্গীর তুরাগ তীরে মাওলানা জুবায়েরের অনুসারীরা দ্বিতীয় ধাপে অংশ নিয়েছেন। ইজতেমা ময়দানে মুসল্লিদের উপস্থিতি প্রথম ধাপের চেয়ে কিছুটা কম। আজ বাদ ফজর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। বাংলায় তর্জমা করেন মাওলানা জাকারিয়া। আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 11টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। 5টি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে। ভোর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আবদুল্লাপুর এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল থেকে আবদুল্লাপুর পর্যন্ত মহাসড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পটুয়াখালীতে নির্মিত কয়লাভিত্তিক দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ উৎপাদনে আসছে শিগগিরই। চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীর তীরে 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত। ইতিমধ্যে 660 মেগাওয়াটের প্রথম ইউনিটের পরীক্ষা নিরীক্ষা কমিশনিং সম্পন্ন করে উৎপাদন শুরু করেছে। বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা বলেছেন, মার্চে বাণিজ্যিকভাবে এই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এছাড়া জুনের মধ্যে দ্বিতীয় ইউনিটও উৎপাদনে আসবে। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। পটুয়াখালীর রামনাবাদ নদীর তীরে নির্মিত 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে শীঘ্রই। তাই শেষ মুহূর্তে চলছে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা। ইতোমধ্যে বিদ্যুৎ কেন্দ্রটির জন্য ব্যাকফিট পাওয়ার রিসিভ করার জন্য পার্শ্ববর্তী আমতলীতে 400 কেভি সুইচিং স্টেশন ও 20 কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইন নির্মাণ করা হয়েছে। কেন্দ্রটির 660 মেগাওয়াটের প্রথম ইউনিটটি পুরোপুরি প্রস্তুত বলে জানান প্রকৌশলীরা। আশা করতেছি মার্চ 2025-এ আমরা বাণিজ্যিকভাবে আমরা 660 মেগাওয়াট আমরা ন্যাশনাল গ্রিডে দিতে সক্ষম হব। আমাদের প্ল্যানিং আছে যে আমরা জুনের আমরা বাণিজ্যিকভাবে আমরা ন্যাশনাল গ্রিডে সেকেন্ড ইউনিট থেকে 660 মেগাওয়াট দিতে চাচ্ছি। বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, মার্চে বাণিজ্যিকভাবে এই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আর জুনের মধ্যে 660 মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটও উৎপাদনে যাবে। আমাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ফলে আমরা আশা করছি জাতীয় গ্রিডে যে বিদ্যুৎ সরবরাহ দিতে পারবো, তাতে দেশের সার্বিক বিদ্যুৎ চাহিদার 10% চাহিদা আমরা পূরণ করতে পারবো। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে। ফলে পরিবেশের উপর এই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানান বাংলাদেশ ও চীনের প্রকৌশলীরা। এনটিভি নিউজ ডেস্ক। জামালপুরের মাদারগঞ্জে শতাধিক সমবায় সমিতির নামে আত্মসাৎকৃত প্রায় 2000 কোটি টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছে ভুক্তভোগীরা। গা ঢাকা দিয়েছে সমবায় সমিতির মালিকরা। মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্বরে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকারী কয়েক হাজার ভুক্তভোগী গ্রাহক অর্থ ফেরতের দাবিতে বিক্ষোভ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে তারা। আমানতকারীরা জানান, প্রবাসী, ছাত্র, শিক্ষক, কৃষক, গৃহিণী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের অর্থ সমবায় সমিতিতে রাখেন। শুরুর দিকে কিছুটা মুনাফা দিলেও কয়েক বছর ধরে তা বন্ধ রয়েছে। ফেরত দেয়া হচ্ছে না আমানতের টাকাও। নগদ নিবেদিত অর্থনীতির খবর। মূল্যস্ফীতি কমানো বড় চ্যালেঞ্জ মন্তব্য করে তা সহনীয় মাত্রায় আসতে আরও 3 মাস সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত
উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা সভা শেষে এসব বলেন তিনি। আগামী জুন মাসে মূল্যস্ফীতি সহনীয় অবস্থায় অর্থাৎ 7% মতো হলে ভালো হয় বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। অনেকে দেশের অর্থনৈতিক অবস্থাকে শ্রীলঙ্কার সাথে তুলনা করলেও পরিস্থিতি একেবারেই আলাদা বলে মন্তব্য করেন সালেউদ্দিন আহমেদ। দেশের অনেক ব্যাংকের অবস্থা নাজুক উল্লেখ করে বিশেষ তহবিলের মাধ্যমে সংকট কাটানো হচ্ছে বলে জানান তিনি। কিছু পণ্যে ভ্যাট বাড়ানো নিয়ে সমালোচনা হলেও প্রয়োজনীয় অর্থের সংকুলান করতে কষ্ট হচ্ছে বলে জানান উপদেষ্টা। বলেন, রমজানে প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উঠেছে ডিফারেন্ট কারণ আছে, টাকা সরবরাহ বেশি ছিল, লোকের হাতে টাকা ছিল, তারপর সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে। নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না। আমরা আর 2-3 মাস অপেক্ষা করে। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রমজানে সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সভাকক্ষে বিআরসির বিজ্ঞানী ও কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, কৃষি গবেষণা অনেক দূর এগিয়ে গেছে, সেজন্য কৃষি ও মৎস্য খাতে অনেক উন্নতি হয়েছে। রমজানে নিত্যপণ্যের ঘাটতি হবে না এবং দাম সহনীয় থাকবে বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যায় স্বীকার করে তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতে সবার প্রতি আহ্বান জানান। চাঁদাবাজির মাধ্যমে জিনিসপত্রের দাম না বাড়ে, এই জন্য আমরা চেষ্টা করতেছি। রমজানের সময় যদি কোনো নিত্যপণ্যের দাম বাড়ায়, সে শুধু জনগণের কাছে না, সে আল্লাহর কাছেও কিন্তু দায়ী হয়ে থাকবে। আমাদের যতটা অ্যাকশন নেওয়ার আমরা অতটা নিব। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।